নমস্কার, আমি বোধিসত্ত্ব খান চলে এসেছি সহজ শেয়ার বাজারের আরেকটি নতুন এপিসোড নিয়ে। প্রিয় বন্ধুরা, আজকে 26শে জুন, আজকে নিফটি এবং সেন্সেক্স আবার একটি ভালো র্যালি দেখিয়েছে এবং বলতে বাধা নেই, নিফটি আবার তার সর্বকালীন উচ্চতা ছুঁয়ে গেছে, সেন্সেক্স আবার তার সর্বকালীন উচ্চতা ছুঁয়ে গেছে বা ছাড়িয়ে গেছে, যাই বলুন না কেন। এবং শুধু তাই না, ওভারঅল মার্কেটে বিভিন্ন সেক্টরে কিন্তু র্যালি হয়েছে। এর মধ্যে যেটা উল্লেখযোগ্য সেটা হচ্ছে যে এখানে কিন্তু সেক্টর রোটেশন হচ্ছে, অর্থাৎ কেবলমাত্র কয়েকটা চয়েসেস্ট ফিউ সেক্টরসে র্যালি চলছে তা নয়, নতুন নতুন সেক্টরে কিন্তু আমরা র্যালি দেখতে পাচ্ছি। একদিকে যেরকম রেলওয়েজ বলুন, শিপিং বলুন, ডিফেন্স বলুন, সেগুলোতে তো র্যালি যেরকম চলছিল সেরকম চলছেই, কিন্তু তার সঙ্গে আজকের নতুন একটা সেক্টরে যেখানে র্যালি শুরু হয়েছে সেটা কিন্তু সিমেন্ট সেক্টর। সিমেন্ট সেক্টরে আজকের প্রায় সমস্ত স্টকসগুলোই কিন্তু প্রায় 20% অবধি র্যালি করেছে এবং তার পেছনে কিন্তু বেশ কিছু কারণ রয়েছে। সেই কারণগুলোকে নিয়ে কিন্তু আমরা আলোচনা করব। প্রথম কথা বলে নেওয়া ভালো যে সিমেন্ট সেক্টর এমন একটা সেক্টর যেটা এক যুগের বেশি কিন্তু সাফার করেছে, অর্থাৎ 2013 থেকে 2022 অবধি এই যে দীর্ঘ 10 বছর এখানে সিমেন্ট সেক্টর প্র্যাকটিক্যালি কিছুই করে উঠতে পারেনি। তারপর 2022-এর পর থেকে রিকভারি অল্প অল্প করে শুরু হয়, কিন্তু আমরা দেখতে পাচ্ছি 2024-এ এসে নতুন করে, বা 2023-এ কিছুটা এবং 2024-এ এসে নতুন করে সিমেন্ট সেক্টরে কিন্তু র্যালি শুরু হয়েছে। এবার যেটা মজার ব্যাপার সেটা হচ্ছে যে এই যে সিমেন্ট সেক্টর সেটা কিন্তু অনেকটা সেটা কিন্তু অন্যান্য বিভিন্ন সেক্টরের সঙ্গে কিন্তু বা সেক্টরের ওপর কিন্তু নির্ভরশীল। এবার সিমেন্ট সেক্টর কিন্তু তখনই, সিমেন্ট সেক্টরে একটা পজিটিভ বার্তা আসে যখন ইনফ্রাস্ট্রাকচার সেক্টর ভালো করে, যখন রিয়েল এস্টেট সেক্টর ভালো করে, যখন রোড এবং অন্যান্য যেগুলো লজিস্টিক্স, বিভিন্ন ধরনের লজিস্টিক্স, সেখানে কিন্তু যখন তারা ভালো করে তখন কিন্তু সিমেন্ট সেক্টর তার সঙ্গে কিন্তু ভালো পারফর্ম করে। কারণ এই সমস্ত সেক্টর যেগুলো নিয়ে আলোচনা করলাম এইগুলো এখানে সে তার উপর কিন্তু সিমেন্ট সেক্টর একদম দারুণভাবে নির্ভরশীল। প্রথম কথা হচ্ছে যে আজকের কোন স্টকসগুলো সিমেন্ট সেক্টরের মধ্যে কোন কোন স্টকসগুলো র্যালি করেছে আসুন সেইগুলো জেনে নিই। বার্নপুর সিমেন্টস আজকে 20% র্যালি করেছে, যদিও এটা বলা উচিত যে বার্নপুর সিমেন্টস তার মোটামুটি আইপিও আসার পর থেকে কিছুই করে উঠতে পারেনি। ওয়েলথ লিটারালি ডিস্ট্রয় করেছে বিনিয়োগকারীদের জন্য। ভীষণ ছোট একটা কোম্পানিতে পরিণত হয়েছে, অ্যারাউন্ড 65 crores তার মার্কেট ক্যাপিটাল। তাছাড়া রয়েছে ইন্ডিয়া সিমেন্টস, এটা একটা স্মল ক্যাপ, এটা র্যালি করেছে। অম্বুজা সিমেন্টস এবং এসিসি আপনারা জানেন যে এটা আদানি টেক ওভার করেছে। আলট্রাটেক সিমেন্ট এটা র্যালি করেছে, জেকে সিমেন্টস র্যালি করেছে, ওরিয়েন্ট সিমেন্টস র্যালি করেছে। তারপর এখানে বলে রাখা ভালো যে ওরিয়েন্ট সিমেন্টসে কিন্তু প্রয়াত রাকেশ ঝুনঝুনওয়ালা তার কিন্তু ইনভেস্টমেন্টস ছিল। তারপর র্যামকো সিমেন্টসে র্যালি এসছে, শ্রী সিমেন্টসে র্যালি এসছে এবং এই প্রত্যেকগুলোতে কিন্তু আমরা একটা সিগনিফিক্যান্ট মুভমেন্ট দেখতে পেয়েছি। এবার চলে আসি হচ্ছে যে বিভিন্ন টেল উইন্ডস সিমেন্ট সেক্টরের জন্য। টেল উইন্ডস মানে হচ্ছে যে একটি এয়ারপ্লেনে যখন পেছন থেকে যখন হাওয়া দেয় তার কিন্তু গতি বৃদ্ধি হয়, মানে এটা অবশ্যই খুব লেমান টার্মসে, কিন্তু বক্তব্যটা সেটাই যে পেছন থেকে হাওয়া দিলে জিনিসটা কিন্তু মুভ করে ফরওয়ার্ড, মানে তাড়াতাড়ি সামনের দিকে মুভ করে, অর্থাৎ ত্বরান্বিত হয়। সেই এমন কি রয়েছে যে কারণগুলো যার ফলে সিমেন্ট সেক্টরে একটা টেল উইন্ড আসতে পারে বা সেটা র্যালি করার জন্যে প্রস্তুত হতে পারে। প্রথম কথা ইনফ্রাস্ট্রাকচার মুভ বা ইনফ্রাস্ট্রাকচার পুশ। আপনারা সবাই জানেন যে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া তারা কিন্তু গত কয়েক বছর ধরে ইনফ্রাস্ট্রাকচারের মধ্যে বিপুল টাকা বা ক্যাপেক্স করছেন, ক্যাপিটাল এক্সপেন্ডিচার করছেন এবং তার ফল কিন্তু ডেফিনেটলি পাবে, মানে পেতে চলেছে বা পাচ্ছে হচ্ছে সিমেন্ট সেক্টর। কারণ ইনফ্রাস্ট্রাকচারের ডেভেলপমেন্টের জন্য অবশ্যই সিমেন্ট কিন্তু একটা খুব গুরুত্বপূর্ণ অংশ। এটা গেলে একটা। 2 নম্বর হচ্ছে কস্ট এফিসিয়েন্সি, অর্থাৎ কস্টটাকে ঠিকঠাক খরচ করা এবং যেটুকু প্রয়োজন সেটুকু খরচ করা, এটাকে বলা হয় হচ্ছে কস্ট এফিসিয়েন্সি। এবার দেখুন যে সিমেন্ট, এত বেশি পরিমাণ সিমেন্ট তৈরি হয় ভারতবর্ষে, তার ফলে কিন্তু এই কস্ট এফিসিয়েন্সিটা কিন্তু মানে কন্টিনিউ করাটা ভীষণ ডিফিকাল্ট হয়ে যায়। কিন্তু যেহেতু লোয়ার ফুয়েল কস্ট রয়েছে বর্তমানে এবং লোয়ার লজিস্টিক্যাল কস্ট রয়েছে বিকজ অফ ইমপ্রুভমেন্টস, তার
তার ফলে যেটা দাঁড়িয়েছে এদের কস্ট এফিসিয়েন্সি বেরিয়ে গেছে এবং সেটা কিন্তু একটা সাপোর্ট মার্জিন হিসাবে কাজ করছে সিমেন্ট ইন্ডাস্ট্রিতে। 3 নম্বর হচ্ছে মার্কেট অপটিমিজম। অবশ্যই মার্কেটে একটা দারুণ পজিটিভ সেন্টিমেন্ট এই মুহূর্তে রয়েছে, যার ফলে কেবলমাত্র নিফটি এবং সেন্সেক্স যে র্যালি করছে না, ব্রডার মার্কেট র্যালি করছে, বিভিন্ন সেক্টরস র্যালি করছে, বিভিন্ন কোম্পানিজ র্যালি করছে এবং তার ছাড়া এই সিমেন্ট সেক্টরের মধ্যে বিনিয়োগকারীদের জন্য একটা আশার সঞ্চার হয়েছে তাদের মনে, যে মনে করছেন যে র্যাপিড আরবানাইজেশন এবং ইন্ডাস্ট্রিয়ালাইজেশনের ফলে কিন্তু সিমেন্টের ডিমান্ড বাড়বে। এর ফলেও কিন্তু আমরা সিমেন্ট সেক্টরে একটা র্যালি দেখার প্রত্যাশা করতে পারি বা আমরা একটা র্যালি দেখছি। এছাড়া লং টার্ম গ্রোথ পোটেনশিয়াল, যে সিমেন্টের একটা ডাইরেক্ট রিলেশনশিপ রয়েছে উইথ দ্য জিডিপি, সুতরাং যখনই জিডিপি বৃদ্ধি হয় তার সঙ্গে কিন্তু আমরা সিমেন্ট সেক্টরে কিন্তু একটা র্যালি দেখতে পাচ্ছি। যদিও তার শর্ট টার্ম চ্যালেঞ্জেস অবশ্যই থাকবে, যে কোনো সেক্টরেই থাকে, সিমেন্ট সেক্টরেও সেক্ষেত্রে কিন্তু ব্যতিক্রম নয়। এইবার জেনে নিই যে আর কি কি এমন জিনিস রয়েছে যার ফলে সিমেন্ট সেক্টর কিন্তু নর্থ বাউন্ড হয়েছে, উত্তরমুখী হয়েছে বা পজিটিভলি ড্রিভেন হচ্ছে। প্রথম কথা হচ্ছে যে এতে ক্যাপেক্স করা সিমেন্ট যারা প্রডিউস করেন তারা এই মুহূর্তে, এটা আমি ফিনান্সিয়াল এক্সপ্রেস থেকে নিয়েছি এই তথ্যটা, তারা এই মুহূর্তে 1.5 ট্রিলিয়ন রুপিস অর্থাৎ 1.5 লক্ষ কোটি টাকার উপর তারা এই সামনের কয়েক বছরে তারা বিনিয়োগ করতে চাইছেন। এটাকে বলে ক্যাপাসিটি অ্যাডিশন, অর্থাৎ নতুন কারখানার সিমেন্ট কারখানা তৈরি করতে চাইছেন, কারণ তারা বিশ্বাস করেন যে দেয়ার উইল বি আ রোবাস্ট ডিমান্ড বৃদ্ধি পাবে, তার জন্য তাদের ক্যাপাসিটি কিন্তু অ্যাডিশন করার প্রয়োজন রয়েছে, অর্থাৎ বেশি সিমেন্ট প্রোডাকশনের প্রয়োজন রয়েছে, তার জন্য নতুন কারখানা করারও প্রয়োজন রয়েছে। এছাড়া এর কারণ পেছনে অবশ্যই ওই এক হচ্ছে ইনফ্রাস্ট্রাকচার বিল্ড আপ হচ্ছে, যে রেটে যে হারে গভর্নমেন্ট কনসেন্ট্রেট করছে বিভিন্ন ইনফ্রাস্ট্রাকচারাল ডেভেলপমেন্টের জন্য দেশের মধ্যে, তার ফলে সিমেন্ট সেক্টরটা কিন্তু দারুণভাবে উদ্বুদ্ধ হয়ে গেছে এবং হাইটেন কনস্ট্রাকশন অ্যাক্টিভিটি কোভিডের পরবর্তী সময়ে কিন্তু বেশ কিছুটা স্লথ ছিল ইনফ্রাস্ট্রাকচারাল ডেভেলপমেন্ট, কিন্তু যত দিন গেছে, যত কোভিডের চিন্তা মানুষের মাথা থেকে বেরিয়ে গেছে, যত ইন্ডাস্ট্রিয়াল আউটপুট ইন্ডাস্ট্রিয়াল অ্যাক্টিভিটি বৃদ্ধি পেয়েছে, তার সঙ্গে কিন্তু বৃদ্ধি পেয়ে চলেছে হচ্ছে সিমেন্টের ডিমান্ড। এবং মানুষ আশা করছেন, বিশেষজ্ঞরা আশা করছেন যে অন্তত আগে যেটা খরচ হয়েছিল গত কয়েক বছরে, 5 বছরে 1.13 ট্রিলিয়ন রুপিস অর্থাৎ 1,13,000 কোটি টাকা বিনিয়োগকারী মানে যারা বিশেষজ্ঞ তারা মনে করছেন অন্তত 1.4 গুণ বেশি এবার টাকা খরচ করবে এই প্রাইভেট সিমেন্ট যারা প্রডিউসার্স তারা সামনে। এবং তারা এই যে টাকাটা রয়েছে তারা কিসে টাকাটা খরচ করবেন সেটাও বিশেষজ্ঞরা বলছেন, যে এক হচ্ছে নিউ ক্যাপাসিটি অ্যাডিশন, নতুন কারখানা করার একটি উদ্যোগ যাতে সিমেন্ট প্রোডাকশন বৃদ্ধি করা যায়। 2 নম্বর হচ্ছে ব্রাউনফিল্ড এক্সপ্যানশন। এবার বলে নি ব্রাউনফিল্ড এক্সপ্যানশন মানে হচ্ছে অলরেডি জমি রয়েছে, তাতে অলরেডি কনস্ট্রাকশন রয়েছে, সেটাকে রিনোভেট করে তার উপর নতুন কনস্ট্রাকশন করা, সেটা হচ্ছে ব্রাউনফিল্ড প্রজেক্টস। এরপর আরেকটা জিনিসে তারা খরচ করতে চাইছেন, সেটা হচ্ছে ডি বটল নেকিং। এটা অবশ্যই একটা টেকনিক্যাল টার্ম, এর মাথায় মানে আর কিছুই না। সোজা কথা হচ্ছে একটি কারখানাতে যখন উৎপাদন করা হয় তার মধ্যে নানান অংশ রয়েছে, যেমন হচ্ছে প্লান্ট রয়েছে, ইকুইপমেন্ট রয়েছে, ওয়ার্কফোর্স রয়েছে, ওয়ার্কফ্লো রয়েছে, এবং সব মিলিয়ে কিন্তু প্রোডাক্ট আউটপুট হয়। এইবার কিছু ক্ষেত্রে দারুণ সমস্যা দেখা যায়, যার জন্যে কিন্তু প্রোডাক্ট আউটফ্লোর স্পিড কমে যায় এবং সেই জন্য সমস্যাগুলো খুঁজে বের করতে হয়। হতে পারে মেশিনারি পুরনো হয়ে যেতে পারে, হতে পারে ওয়ার্কফোর্স নট উইলিং টু ওয়ার্ক মানে টু দেয়ার অপটিমাল, তার কারণটা হচ্ছে দে আর নট প্রপারলি প্রেড, এটা কিন্তু হতে পারে বলছি। তারপর হচ্ছে প্লান্টে হয়তো ওভারঅল এক্সিকিউশন বা ওভারঅল ম্যানেজমেন্ট ঠিকঠাক কাজ করছে না। এই সমস্ত কিছুর যে সমস্যা সেটাকে খুঁজে বের করে সেটার একটা সলিউশন দেওয়ার নাম হচ্ছে ডি বটল নেকিং। তারপর হচ্ছে মেনটেনেন্স অফ এক্সিস্টিং প্লান্টস, অর্থাৎ যে কারখানা অলরেডি রয়েছে তার মেনটেনেন্সের পেছনে ডেফিনেটলি একটা খরচ করতে হয়, নইলে যদি সেটা একদম অপটিমাল পজিশনে না থাকে তার কিন্তু প্রোডাকশনের ক্ষেত্রে সমস্যা হতে পারে, সেখানে প্রোডাকশনের
পরিমাণ কমে যেতে পারে। সুতরাং সবসময় যে এক্সিস্টিং যে প্রোডাকশন হাউস মানে প্রোডাকশন যে বা কারখানা যেগুলো রয়েছে, প্রোডাকশন হাউসেস রয়েছে, সেইখানে কিন্তু তাদের যত্ন নেওয়াটা খুব প্রয়োজন হয়ে যায়, যেটাকে বলা হয় মেনটেন্যান্স। সেটার পেছনে কিন্তু প্রচুর সেখানে কিন্তু প্রচুর হাজার কোটি টাকা কিন্তু বরাদ্দ করার চেষ্টা করছে এই প্রাইভেট প্লেয়ার্সরা, তারা ক্যাপেক্স করার চেষ্টা করছেন। এবং এই যে উদ্যোগ, একসঙ্গে সম্মিলিত উদ্যোগ এই বৃদ্ধির পেছনে তার জন্য ডেফিনেটলি একটা দারুণ অপটিমিজম কিন্তু কাজ করছে তাদের মনের মধ্যে। এবার অলরেডি বলেছি যে ফিসকাল ইয়ার 2013 থেকে ফিসকাল ইয়ার 2022 অব্দি সিমেন্ট ভলিউম মাত্র 4% হারে মানে বৃদ্ধি পেয়েছে, যেটা বিলো দ্য জিডিপি গ্রোথ। সুতরাং ভীষণ স্ট্যাগন্যান্ট ছিল, কিন্তু আস্তে আস্তে এবার ডিমান্ড পিক আপ করছে এবং তার পেছনে অন্যতম কারণ হচ্ছে হাউসিং কনস্ট্রাকশন অ্যাক্টিভিটি বা রিয়েল এস্টেট এই রিয়েল এস্টেটে কিন্তু তার যে কনস্ট্রাকশন সেটা বৃদ্ধি পাচ্ছে। অর্থাৎ রিয়েল এস্টেটে কিন্তু সঙ্গে সঙ্গে মাথায় রাখতে হবে সেখানেও কিন্তু পজিটিভ অ্যাক্টিভিটিস চলছে, পজিটিভ কাজকর্ম চলছে। রিয়েল এস্টেট যারা প্রমোটার্স তারা কিন্তু এবার বেশি ইউনিটস বিক্রি করার আশা দেখছেন। সব মিলিয়ে কিন্তু একটা আশার একটা পরিবেশ সৃষ্টি হয়েছে। অর্থাৎ সিমেন্ট প্রোডাকশন আমি আগেই বলেছি ডিপেন্ড করে হাউসিং এর ওপর, ডিপেন্ড করে কিন্তু ইনফ্রাস্ট্রাকচারের ওপর। এবং সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে ইনফ্রাস্ট্রাকচারে 23 থেকে 24% সিমেন্ট ব্যবহার হয় টোটাল যা বিক্রি হয়, এবং 60 থেকে 65% কিন্তু সিমেন্টের চাহিদা থাকে রিয়েল এস্টেট সেক্টরে বা হাউসিং, পার্টিকুলারলি হাউসিং এর ক্ষেত্রে কিন্তু এই ডিমান্ডটা থাকে। অর্থাৎ হাউসিং বা রিয়েল এস্টেটে যত বেশি ডিমান্ড বৃদ্ধি হবে ততটাই কিন্তু সিমেন্টের চাহিদাও তার সঙ্গে সমানুপাতিকভাবে কিন্তু বৃদ্ধি পাবে। এছাড়া এর আগে বারবার কিন্তু আমরা আলোচনা করেছি যে যারা রুরাল ইকোনমি ফেসিং যে সেক্টরসগুলো রয়েছে তারা ডেফিনেটলি ভালো করছে এবং ভালো করবে, এবং সেখানে কনজাম্পশন বৃদ্ধি পাবার আশা রয়েছে। রুরাল ইকোনমি আবার মানে উঠিয়ে দাঁড়াচ্ছে এবং সেই জায়গাটাকে রুরাল যে হাউসিং সেক্টর, গ্রাম অঞ্চলে যে হাউসিং কনস্ট্রাকশন সেটা কিন্তু সেখানে কিন্তু বড় বৃদ্ধি হওয়ার সম্ভাবনা রয়েছে, এবং সেখানে কিন্তু একটা বড় কনজিউমার অফ সিমেন্ট কিন্তু এই রুরাল হাউসিং, সেটা মাথায় রাখতে হবে। এবার চলে আসি যে হেডউইন্ডস ফর সিমেন্ট সেক্টর, কোন কোন জায়গাগুলো অসুবিধার সৃষ্টি করতে পারে সিমেন্ট সেক্টরের ক্ষেত্রে। এক, ওভার ক্যাপাসিটি কনসার্নস। আপনারা নিশ্চয় খেয়াল করে মানে দেখবেন যে সিমেন্ট তৈরি করাটা কিন্তু রকেট সায়েন্স নয়। এখানে বড় ছোট মেজ অতি ক্ষুদ্র যে কেউ সিমেন্ট তৈরি করতে পারে, এবং ভারতবর্ষে এরকম কোনো কাস্টমার লয়্যালটি বিশেষ করে কিন্তু বা ব্র্যান্ডের প্রতি দারুণ অ্যাফিনিটি বিশেষ করে সিমেন্ট সেক্টরে ডেফিনেটলি নেই। হ্যাঁ, যারা আরবান এরিয়াজে থাকেন বা সাবআরবান এরিয়াজে থাকেন তাদের অবশ্যই মানে বড় বড় কোম্পানিজ আল্ট্রাটেক বা অম্বুজা বা এসিসির প্রতি অ্যাফিনিটি থাকে, কিন্তু ওভারঅল যদি দেখেন গোটা ভারতবর্ষ জুড়ে সেখানে কিন্তু রিজিয়নাল সিমেন্ট কোম্পানিজগুলো কিন্তু বেশি ফেভার পায়, এটা মাথায় রাখতে হবে। সুতরাং এইখানে যেহেতু এটা লো এন্ট্রি ব্যারিয়ার, এটা একটা বিজনেস, এখানে প্রচুর সিমেন্ট প্রোডাকশন হয়, ছোট বড় মেজ ক্ষুদ্র সবাই তৈরি করতে পারে। তার ফলে যেটা সমস্যা দাঁড়ায় সেটা হচ্ছে ওভার ক্যাপাসিটি, অর্থাৎ যতটা প্রয়োজন রয়েছে সিমেন্টের তার থেকে অনেক বেশি প্রোডাকশন হয়ে থাকে ভারতবর্ষে, সেটা একটা কনসার্ন। এর ফলে যেটা হয় যে ভারতের মানুষ যেহেতু প্রাইস সেন্সিটিভ, সেহেতু তারা দামের এদিক ওদিক দেখলেই কিন্তু তারা সাধারণ কোম্পানির প্রতি বা সাধারণ কোম্পানির সিমেন্ট কিনে নিয়ে তারা চলে আসেন, তারা কিন্তু তখন কোয়ালিটির কথা ভাবেন না। এর ফলে প্রাইসিং প্রেশার কিন্তু কন্টিনিউয়াসলি এই সমস্ত কোম্পানির ওপর থাকে, তারা মারাত্মক বেশি প্রাইস রাখবে নিজের প্রোডাক্টে, সেটা তারা করে উঠতে পারেন না, এবং তার ফলে যেটা দাঁড়ায় তাদের খুব কম প্রফিট মার্জিনে কাজ করতে হয়, অর্থাৎ লোয়ার প্রফিটেবিলিটি ইস্যুজও আছে। অর্থাৎ এক, ওভার ক্যাপাসিটি ইস্যু, দুই হচ্ছে লোয়ার প্রফিটেবিলিটি ইস্যু, তিন নম্বর হচ্ছে এনভায়রনমেন্টাল রেগুলেশনস। অনেকেই হয়তো জানেন না যে সিমেন্ট সেক্টরে কিন্তু স্ট্রিনজেন্ট এনভায়রনমেন্টাল লজ এবং রেগুলেশনস কিন্তু এনাক্টেড হয়, ফলে কিন্তু এই কোম্পানিকে প্রতিনিয়ত আপগ্রেড করতে হয় ইন টার্মস অফ টেকনোলজি, কারণ কোনোভাবে বেশি এমিশন করা যাবে না, এটা এনভায়রনমেন্ট বোর্ডের নির্দেশ রয়েছে। এছাড়া সাস্টেনেবিলিটি নর্মসকে তাদের স্ট্রিক্টলি ফলো করতে হয়, আর এত কিছু করতে গিয়ে অপারেশনাল কস্ট খুব স্বাভাবিকভাবেই বৃদ্ধি পায়।
এছাড়া আরেকটা যেটা ফ্যাক্টর, ভারতবর্ষে কিন্তু প্রচুর বর্ষা হয় এবং সেটা একটা মনসুনাল এফেক্ট রয়েছে। যখনই বর্ষা আসে তখন কিন্তু লজিস্টিক্যাল চ্যালেঞ্জেস হয়, অর্থাৎ পরিবহনের সমস্যা হয়। একটা জায়গা থেকে আরেকটা জায়গায় সিমেন্ট বহন করে নিয়ে যেতে এক সিমেন্ট ভিজে যাওয়ার সমস্যা, সিমেন্ট ভিজে গেলে সেটা লিটারালি সেটা মানে রিইউজেবল থাকে না। 1-2 নম্বর হচ্ছে যে রাস্তা দিয়ে যাওয়া হয় সেই রাস্তা ভারতবর্ষে এখনও কিন্তু অনেক অংশ রয়েছে যেখানে পাকা সড়ক নেই, তার ফলে এই লজিস্টিক্যাল চ্যালেঞ্জেস কিন্তু প্রতিনিয়ত সৃষ্টি হয়, বিশেষ করে বর্ষার সময়। তার ফলে কিন্তু অনেক সময় সিমেন্টের ডিমান্ড কিন্তু কমে যায়, বিশেষ করে বর্ষার সময়, অন্তত ভারতবর্ষে। এছাড়া মার্কেট কম্পিটিশন, নতুন নতুন কোম্পানিজ আসছে, তারা নিজের প্রোডাক্টস নিয়ে আসছে এবং প্রত্যেক নিয়ত তারা চ্যালেঞ্জ করছে এক্সিস্টিং বড় এস্টাবলিশ কোম্পানিজগুলোকে। সম্প্রতি আদানি গ্রুপ ঢুকে গেছে এসিসি এবং অম্বুজাকে নিয়ে আবার রিস্টার্ট করেছে তাদের বিজনেস। এছাড়া নুভোকো ভিস্তাস চলে এসেছে। এই কোম্পানিজগুলোর ডেফিনেটলি নাম ছিল, কিন্তু তাদের লিস্টিং হওয়ার পর থেকে কিন্তু তারা আরও বেশি পরিচিতি পেয়েছে বিভিন্ন কাস্টমার্সের কাছে। এইটা এক্সিস্টিং প্লেয়ার্সদের ওপর অবশ্যই একটা প্রেশার সৃষ্টি করছে। এরপর চলে আসি এমন কিছু কোম্পানিজ, এক্সিস্টিং সিমেন্ট কোম্পানিজ, তাদের আমরা কিছু ফান্ডামেন্টালস নিয়ে আলোচনা করি। আল্ট্রাটেক সিমেন্ট, তার প্রাইস টু আর্নিংস রেশিও 45.6, এক্সপেন্সিভ। মার্কেট ক্যাপিটাল 3,21,832.44 কোটি টাকা। তারপর ডিভিডেন্ড ইল্ড ভীষণ নমিনাল 0.34%। রিটার্ন অন ক্যাপিটাল এমপ্লয়েড আহামরি কিছু নয়, 15.26। রিটার্ন অন ইকুইটি, এগুলো মানে এটা 5 বছরের গড় বলছি, মোটেই আহামরি নয়, 12.97%। ডেট টু ইকুইটি নমিনাল 0.19। অম্বুজা সিমেন্ট, এটার প্রাইস টু আর্নিংস বেশ হাই, 47.86%, তারপর মার্কেট ক্যাপিটাল 1,61,777.19 কোটি। ডিভিডেন্ড ইল্ড নমিনাল 0.3। রিটার্ন অন ক্যাপিটাল এমপ্লয়েড মোটেই ভালো নয়, 14.05। রিটার্ন অন ইকুইটি 5 বছর অ্যাভারেজ, ভীষণ অ্যাভারেজ 10.48। ডেট টু ইকুইটি ভীষণই কম, 0.02। শ্রী সিমেন্টস, এর প্রাইস টু আর্নিংস পার শেয়ার হচ্ছে 41.36, 99,094 কোটি টাকার কোম্পানি। ডিভিডেন্ড ইল্ড নমিনাল 0.36। রিটার্ন অন ক্যাপিটাল এমপ্লয়েড ভীষণ নমিনাল 14.69। রিটার্ন অন ইকুইটি 5 বছরের অ্যাভারেজ 12.26। আমরি কিছু নয়, ডেট টু ইকুইটি এটাও নমিনাল 0.7 মানে 0.8, অর্থাৎ কম। এসিসি, এটার পি প্রাইস টু আর্নিংস পার শেয়ার কম, 22.53, 48,562.77 কোটি টাকার কোম্পানি। ডিভিডেন্ড ইল্ড নমিনাল 0.29। রিটার্ন অন ক্যাপিটাল এমপ্লয়েড 17.27, একটু বেটার অন্যান্য কোম্পানির তুলনায়। রিটার্ন অন ইকুইটি কিন্তু গত 5 বছরের অ্যাভারেজ আহামরি নয়, 11.94 এরকম। ডেট টু ইকুইটি 0.202। এছাড়া জেকে সিমেন্টস রয়েছে, হাই পি 42.8, মার্কেট ক্যাপিটাল 33,962 কোটি টাকার আশেপাশে। ডিভিডেন্ড ইল্ড 0.34। রিটার্ন অন ক্যাপিটাল এমপ্লয়েড নমিনাল 15.69। রিটার্ন অন ইকুইটি অন্যদের থেকে বেটার, অ্যাভারেজে গড় 5 বছরে 15.94। এর ডেট টু ইকুইটি কিন্তু হাই, 1-এর বেশি, 1.03। এছাড়া রয়েছে নুভোকো ভিস্তাস, ছোট কোম্পানি, স্মল ক্যাপ, 12,708 কোটি টাকার কোম্পানি, অত্যন্ত হাই পি 86.24। রিটার্ন অন ক্যাপিটাল এমপ্লয়েড খুবই খারাপ, 5.47। রিটার্ন অন ইকুইটি 5 বছরে অ্যাভারেজ 2.21, অত্যন্ত খারাপ। ডেট টু ইকুইটি 0.49, রিজনেবল। বিড়লা কর্পোরেশন, এটা একটা মোটামুটি স্মল ক্যাপ কোম্পানি, 29.47 তার পি। ডিভিডেন্ড ইল্ড নমিনাল 0.16। রিটার্ন অন ক্যাপিটাল এমপ্লয়েড খারাপ, 8.99। রিটার্ন অন ইকুইটি 5 বছরে অ্যাভারেজ 7.45। এর ডেট টু ইকুইটি 0.58। এবার চলে আসি এমন একটা কোম্পানি, সবগুলো কোম্পানিকে নিয়ে আলোচনা করা সম্ভব হলো না। একটা কোম্পানি গত কয়েক বছরে সে রিটার্ন কেমন দিয়েছে, সেটা হচ্ছে আল্ট্রাটেক সিমেন্ট। ভারতবর্ষের অন্যতম সেরা সিমেন্ট কোম্পানি বলা হয় তাকে। 1 বছরে রিটার্ন দিয়েছে 6.59%, গত 1 বছরে 36.57% রিটার্ন দিয়েছে। 5 বছরে বিনিয়োগকারীদের 100%-এর বেশি রিটার্ন দিয়েছে, 144.83%, অর্থাৎ ভালো রিটার্ন দিয়েছে। ম্যাক্সিমাম এইখানে হচ্ছে মজার, 27 অগস্ট 2004, অর্থাৎ মোটামুটি যদি 24 বছর ধরি, 41.53 গুণ রিটার্ন দিয়েছে, অর্থাৎ দুর্দান্ত রিটার্ন দিয়েছে। মানে মোটামুটি সিমেন্ট সেক্টর এত খারাপ অবস্থার মধ্যে দিয়ে যাওয়া সত্ত্বেও কিন্তু আল্ট্রাটেক সিমেন্ট যে রিটার্ন দিয়েছে সেটা কিন্তু নিঃসন্দেহে প্রশংসা যোগ্য, এটুকুনি বলা যেতে পারে। যাই হোক, এই এপিসোড যদি আপনাদের ভালো লাগে
তাহলে আপনাদের অনুরোধ করব প্লিজ একটা লাইক দেবেন, অবশ্যই সাবস্ক্রাইব করে যাবেন, এবং যদি মনে হয় এটা বাঙালি বিনিয়োগকারীদের কাজে লাগবে, যদি সত্যি সত্যি আমাদের ভারতবর্ষের শ্রেষ্ঠ বিনিয়োগকারী হতে হয়, তাহলে প্লিজ এটা শেয়ার করে দেবেন নিজের বন্ধুবান্ধব বা আত্মীয় স্বজনের মধ্যে বা গ্রুপের মধ্যে। এবং একটা স্ট্যান্ডার্ড ডিসক্লেমার দিয়ে দিই, দেখুন এটা কেবলমাত্র একটা এডুকেশনাল চ্যানেল, এখানে কিন্তু কোনো রকম বাই সেল রিকমেন্ডেশন দেওয়া হয় না, কোনো রকম সাজেশনস বা অ্যাডভাইস দেওয়া হয় না শেয়ার সংক্রান্ত এটা। এবং এটা কিন্তু বাঙালি বিনিয়োগকারীদের শেয়ার বাজার সম্বন্ধে বোঝানোর জন্য, বিভিন্ন কোম্পানি কিভাবে অপারেট করে সেটা বোঝার জন্য, কেন একটা কোম্পানি উঠছে বা নামছে সেটা বোঝার জন্য, এবং ম্যাক্রো ইকোনমিক যে প্রভাব রয়েছে বিভিন্ন স্টকসের ওপর বা সেক্টরসের ওপর সেটা বোঝার জন্য কিন্তু এই চ্যানেল। এবার একটা স্ট্যান্ডার্ড ডিসক্লোজার দিয়ে দিই, দেখুন যে কোম্পানিগুলো নিয়ে আলোচনা করলাম তাতে আমার ব্যক্তিগত কোনো ইনভেস্টমেন্ট নেই, হতে পারে এর মধ্যে কোনো কোম্পানিতে আমার পরিবারের কোনো সদস্যের বিনিয়োগ থাকতে পারে, এটা গেল একটা। এবং ভবিষ্যতে তার বিনিয়োগ যদি সেখানে থাকে এবং পোর্টফোলিওতে যদি থাকে এবং তারা যদি কেনেন বা বিক্রি করেন বা আমি যদি কিনি, তাহলে কিন্তু আগাম বিজ্ঞপ্তি দিয়ে কিন্তু কিনতে পারবো না। এটা হচ্ছে স্ট্যান্ডার্ড ডিসক্লোজার আজকের জন্য। তাহলে এখানেই সবাই ভালো থাকবেন, এখানে আজকেই শেষ করছি, নমস্কার।